জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলার খসড়া তদন্ত রিপোর্ট প্রসিকিউশনের হাতে। একাধিকবার অপরাধ প্রমাণের তথ্য উপাত্ত মিলেছে বললেন তাজুল ইসলাম। সব জল্পনা কল্পনার অবসান। বিমস্টেকের সাইডলাইন বৈঠকে বসছেন ডক্টর ইউনূস, নরেন্দ্র মোদি। ব্যাংকক সম্মেলনে বাণিজ্যের নতুন দ্বার খোলার আশা বিশেষ প্রতিনিধির। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর দেশে কোনো জঙ্গিবাদের উত্থান হয়নি, রুখে দেওয়ার হুঁশিয়ারি দুই উপদেষ্টার। দেশকে কলঙ্কিত করার চেষ্টায় পরাজিত শক্তি বলছে বিএনপি। চট্টগ্রামের লোহাগাড়ায় বাস মাইক্রো সংঘর্ষে নিহত 10, আহত 3। হতাহতদের সহায়তার আশ্বাস উপদেষ্টার। গতিরোধক বসানোর কাজ শুরু। টানা ছুটিতে আনন্দ উদযাপন। থিম পার্ক থেকে পাহাড়, প্রকৃতি সবখানেই উৎসবের আমেজ। শিশুদের পদচারণায় মুখর চিড়িয়াখানা। বইয়ের চরিত্র সামনাসামনি দেখায় উচ্ছ্বাস। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যা মামলার খসড়া তদন্ত রিপোর্ট হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছেন, তদন্তে অকাট্য তথ্য প্রমাণ মিলেছে, যা দিয়ে তার বিরুদ্ধে একাধিকবার অপরাধ প্রমাণ করা যাবে। শুধু শেখ হাসিনা নয়, প্রমাণ মিলেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের অপরাধেরও। জুলাই আগস্টের গণহত্যার অন্তত 2টি মামলার বিচার শুরুর প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আশুলিয়ায় হত্যার পর 6 জনের লাশ পোড়ানো এবং চাংখারপুলে গুলি করে 7 জনকে হত্যার ঘটনায় এ মাসে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে সংস্থাটি। এছাড়া বাকি মামলাগুলোর তদন্ত এগিয়ে চলছে দ্রুত গতিতে। বুধবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন, পলাতক শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে হওয়া গণহত্যার মামলার খসড়া তদন্ত রিপোর্ট হাতে পেয়েছেন তারা। এখন চলছে পর্যালোচনা, যাতে ফাঁক গলে কেউ বের হয়ে যেতে না পারে। প্রধান আসামি শেখ হাসিনা এবং তার সাথে পুলিশের প্রধান আবদুল্লাহ আল মামুন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এদের তদন্ত রিপোর্ট অলমোস্ট ডান। আমরা আশা করছি খুব শীঘ্রই, অর্থাৎ এ মাসের প্রথমার্ধেই আমরা তার রিপোর্টগুলো হাতে পেয়ে যাব এবং তাদের রিপোর্টটা হাতে পাওয়া মাত্রই আমরা ফর্মাল চার্জ দাখিলের প্রক্রিয়ার মধ্যে চলে যাব। তাজুল ইসলাম জানান, শুধু একবার নয়, একাধিকবার অপরাধ প্রমাণ করা যাবে এমন অকাট্য তথ্য প্রমাণ মিলেছে শেখ হাসিনার মামলায়, তাই সুযোগ নেই পার পাওয়ার। তাদের বিরুদ্ধে যে ধরনের অকাট্য সাক্ষ্য প্রমাণ, এভিডেন্স যা কিছু আছে, সেটা দিয়ে বহুবার তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করা সম্ভব এবং সেটা আমরা কোর্টরুমে করে দেখাবো ইনশাল্লাহ। আমাদের সাক্ষ্য প্রমাণগুলো অকাট্য, প্রত্যেক প্রত্যক্ষদর্শী, ভিকটিম যারা একদম ময়দানে থেকে সম্মুখ সারিতে লড়াই করেছেন, তারা এসে সাক্ষ্য দেবেন। সুতরাং এই সাক্ষ্য হবে এতটাই অকাট্য যে এখান থেকে কাউকে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ আইনের মধ্যে আর থাকবে না। সুতরাং আমরা খুব সাকসেসফুলি তাদের বিরুদ্ধে অপরাধগুলো প্রমাণ করতে পারবো। শেখ হাসিনাকে ফেরাতে গত বছরের ডিসেম্বরে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা, যার জবাব এখনো মেলেনি। চিফ প্রসিকিউটর বলছেন, তাকে ফেরাতে আরেকবার চেষ্টা করবে সরকার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সব জল্পনার অবসান ঘটিয়ে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে সাইডলাইনে একান্ত আলোচনায় বসবেন দুই নেতা। এর আগে সম্মেলনের প্রথম দিন মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের চুক্তিসহ 6টি বিষয়ে সবার সমর্থন চেয়েছেন পররাষ্ট্র সচিব। গত বছর 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে টানাপোড়েন চলছে ঢাকা দিল্লি সম্পর্কে। এরপর বিভিন্ন সময়ে নানা মহল থেকে দুই দেশের মধ্যে আলোচনার দাবি উঠে। বিমস্টেক সম্মেলনে সেই সুযোগ তৈরি হলেও বৈঠক নিয়ে সৃষ্টি হয় ধোঁয়াশা। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুক্রবার বিকেলে বিমস্টেক সম্মেলনের ফাঁকে সাইডলাইনে একান্ত আলোচনায় বসবেন দুই নেতা।
এর আগে বুধবার বিমস্টেক সম্মেলনের প্রথম দিন ব্যাংককের স্থানীয় সময় সকালে জ্যেষ্ঠ কর্মকর্তাদের 25তম অধিবেশন অনুষ্ঠিত হয়, যেখানে কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের চুক্তিসহ 6টি বিষয়ে সবার সমর্থন চেয়েছেন তিনি। তবে সব ছাপিয়ে তার বক্তব্যে উঠে আসে ইউনূস মোদি বৈঠকের ইতিবাচক সাড়া মেলার খবর। সমকালীন বিশ্বে যে সমস্ত পরিবর্তন ঘটছে সেই পরিবর্তনের প্রেক্ষিতে আমরা রিজিওনাল ইন্টিগ্রেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি এবং সেক্ষেত্রে আমরা ট্রেডকে গুরুত্বপূর্ণ মনে করি, আমরা কানেক্টিভিটিকে গুরুত্বপূর্ণ মনে করি। সেই দৃষ্টিকোণ থেকে যদি বিমস্টেককে আমরা যথাযথ নেতৃত্ব দিতে পারি, বিশেষ করে আমাদের চেয়ারম্যানশিপের সময়ে, আমরা আশাবাদী যে বিমস্টেকের মধ্যে একটা গতিমত্তা আসবে। দক্ষিণ এশিয়া সহ বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদির বৈঠকের দিকে নজর এখন বিশ্ব নেতাদের। তবে মিয়ানমারের সামরিক সরকার প্রধান বিমস্টেক সম্মেলনে যোগ দেবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। এবারের সম্মেলনের মধ্য দিয়ে আগামী 2 বছরের জন্য বিমস্টেকের সভাপতির দায়িত্ব পালন করবে বাংলাদেশ। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন করে অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এই অঞ্চলে, এমন প্রত্যাশা নিয়ে শেষ হবে এবারের বিমস্টেক সম্মেলন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ব্যাংকক, থাইল্যান্ড। বিমস্টেক সম্মেলনের সবশেষ খবর জানাতে ব্যাংককে আছেন সহকর্মী নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি হোটেল সাংগ্রিলা। শুক্রবার স্থানীয় সময় 3:45 এইখানেই অনুষ্ঠিত হবে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক যে বৈঠক, সেটি আসলে এখানে অনুষ্ঠিত হবে। সেটাকে কেন্দ্র করে ইতোমধ্যেই এই সাংগ্রিলায় যারা কাভার করতে এসেছেন দক্ষিণ এশিয়া থেকে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা এবং যারা ডেলিগেট এবং যাদের প্রতিনিধিরা এখানে এসেছেন, সবার মধ্যে আসলে এখন এই বিমস্টেকের সব কিছু ছাপিয়ে এখন টক অব দ্য বিমস্টেক এই সাংগ্রিলা বলা চলে। এখন সেটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক যে বৈঠক, সেটির খবর। নানা জল্পনা কল্পনা চলছে কী কী আলোচনা হতে পারে। এর মধ্য দিয়ে আসলে বাংলাদেশ এবং ভারতের সাম্প্রতিক সময়ে সম্পর্কে যে টানাপোড়েন তা কিছুটা আসলে বরফ গলতে পারে, শীতল হতে পারে, সেই উষ্ণতা বাড়তে পারে দুই দেশের সম্পর্কের মধ্যে। এই ধরনের নানা রকমের বিচার বিশ্লেষণ, নানা ধরনের মতামত কিন্তু এখানে চলছে। এবং আগামীকালকে কিন্তু বিমস্টেকের সম্মেলনের দ্বিতীয় দিন এবং সেখানে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সবাই এখানে যোগদান করবেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দুপুর বেলায় এখানে হচ্ছে যে ইয়াং ফোরামের একটি বৈঠক আলোচনা সভায় তিনি তার প্রধান অতিথির কি স্পিকার হিসেবে তিনি বক্তব্য রাখবেন। এই এশিয়ার নেতাদেরকে গ্রহণ করার জন্য আসলে ব্যাংকক এখন প্রস্তুত এবং পুরো এই ব্যাংককের এরিয়া জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। তবে এই এখন সাংগ্রিলা এবং আগত গণমাধ্যম কর্মী এবং ডেলিগেটদের মধ্যে সব কিছু ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু শুক্রবার স্থানীয় সময় 3:45 ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদির যে দ্বিপাক্ষিক বৈঠক, সেটি নিয়ে। আপনি জানেন যে গত বছর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন এবং ভারত তাকে আশ্রয় দিয়েছে এবং তাকে ফেরত চেয়ে বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠির এখনও ভারতের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। এ সমস্ত নানা ইস্যুতে কিন্তু ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক তা কিন্তু বেশি টানাপোড়েন চলছে এবং বলা চলে সম্পর্কে এক ধরনের তিক্ততায় গেছে। যদি বলি যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে রেল যোগাযোগ 5 তারিখের পর, সেটি কিন্তু ভারতের পক্ষ থেকে এখনও স্বাভাবিক করা হয়নি। বাংলাদেশের পক্ষ থেকে বারবার সাড়া দিলেও সেটি কিন্তু এখনও বন্ধই রয়েছে রেল যোগাযোগ। এছাড়াও রেলে যে বাংলাদেশে তাদের যে বিনিয়োগ রয়েছে সেখান থেকেও ভারত কিন্তু এখন পিছনে সরছে, অর্থাৎ আর বিনিয়োগে তারা দেবে না, এরকম টাকা নতুন করে অর্থ তারা ছাড় করবে না, এমন গুঞ্জনও আছে। যে কারণে আসলে সম্পর্ক যে ভালো নেই, সেটা যে তিক্ত পর্যায়ে চলে গেছে, সেটা আসলে সাম্প্রতিক বিভিন্ন কারণে বোঝা যায়, বিশেষ করে 5 আগস্টের পর এই নানা সাম্প্রতিক ইস্যুর কারণে। এখন দুই নেতা যখন বৈঠকে বসবেন, এর মধ্য দিয়ে সম্পর্ক শীতল হবে, গলবে বরফ, এমন প্রত্যাশা এখানে দুই দেশের, শুধু দুই দেশ নয়, এশিয়ার আগত ডেলিগেট এবং সংবাদকর্মীদের মধ্যে এক ধরনের এইখানে নানা ধরনের আলাপ আলোচনা চলছে এখানে। এই ছিল আমার কাছে ব্যাংকক থেকে সর্বশেষ। ব্যাংকক থেকে বিমস্টেক সম্মেলনের খবর জানছিলাম সরাসরি। শুধু ভারত নয়, যেহেতু পরবর্তী 2 বছরের জন্য বিমস্টেক চেয়ারম্যান হতে যাচ্ছে বাংলাদেশ, তাই বাকি রাষ্ট্রগুলো নিজেদের প্রয়োজনে ঢাকার সঙ্গে সাইডলাইন বৈঠকে আগ্রহী হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিমস্টেক সম্মেলন সামনে রেখে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন,
আন্তঃযোগাযোগ মহাপরিকল্পনা বাস্তবায়ন, ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন খাতে বাংলাদেশের সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। মাননীয় প্রধান উপদেষ্টা একটু আগে বললাম বিমস্টেকের পরবর্তী প্রধান চায়না। আমরা আশা করছি যে অন্যান্য সকল সদস্য রাষ্ট্রের শীর্ষ প্রতিনিধি এই সুযোগে তার সঙ্গে বিমস্টেকের আগামী দিনের কাজকর্ম নিয়ে আলোচনা করবেন। এটা হয় কিন্তু স্বাভাবিক যে আমরা কানেক্টিভিটি সকলের ইকুইটেবল বেনিফিটের জন্য আমরা দিতে আগ্রহী আছি। কেউ নেবেন তো ভালো, না নিলে নেবেন না। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর জঙ্গিবাদ উত্থানের মতো কোনো ঘটনা ঘটেনি। দেশে চরমপন্থার সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের সমালোচনায় একথা বলেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। আর বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, অবৈধ টাকা ঢেলে বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করছে পরাজিত শক্তি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, অপপ্রচারের শিকার হচ্ছে বিএনপিও। গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গঠনের সুযোগ নিচ্ছে ইসলামী চরমপন্থীরা। এই শিরোনামে 1 এপ্রিল একটি প্রতিবেদন প্রকাশ করে দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ ধর্মীয় চরমপন্থার কবলে পড়তে যাচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চরমপন্থী শক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়নি। প্রতিবেদনটি প্রকাশের পরপরই এটিকে বিভ্রান্তিকর, একপাক্ষিক বলে প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং। বুধবার এ নিয়ে কথা বলেছেন সরকারের দুইজন উপদেষ্টা। একাধিক থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর জঙ্গিবাদ উত্থানের মতো কোনো ঘটনা ঘটেনি। আর কুমিল্লায় তথ্য উপদেষ্টা বলেছেন, চরমপন্থার সুযোগ কাউকে নিতে দেয়া হবে না। জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে না। আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন? কোনো কিছু হয় না। এবং আল্লাহ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন, জনগণ সাথে নিয়ে আমরা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, আমরা সবাই একসাথে মিলে সমাধান করব। কোনো রকম উগ্রপন্থায় যাতে বাংলাদেশে মাথাচাড়া না দিতে পারে, বাংলাদেশকে যাতে আমরা একটা গণতান্ত্রিক যে রূপান্তরের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা কাজ করছি। আলোচনা এবং সতর্কতার মাধ্যমে সমাধান হচ্ছে না, তাহলে আমরা হার্ডলাইনে যাব এবং সেটা খুব শীঘ্রই যাব। নিউ ইয়র্ক টাইমসের বিভ্রান্তিকর প্রতিবেদনের সমালোচনা করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, অবৈধ টাকা ঢেলে বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করছে পরাজিত শক্তি। তো এর পিছনে নিশ্চয়ই কারা জড়িত সেটাও বাংলাদেশের মানুষ জানে, এবং আজকে যারা পরাজিত শক্তি, সেই পরাজিত শক্তি এবং তাদেরকে যারা মদত দেয়, তাদের যৌথ প্রচেষ্টা এর মধ্যে থাকতে পারে। এদিন ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, সংস্কার ও নির্বাচন নিয়ে বিএনপিকে টার্গেট করে ভুল ব্যাখ্যা এবং অপপ্রচার চালানো হচ্ছে। বিএনপিকে টার্গেট করে একটা জিনিস প্রচারণা করা হচ্ছে, যেটা সবচেয়ে বেশি প্রচারণা হচ্ছে, সেটা সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি, যে বিএনপি আগে নির্বাচন চায়, তারপরে সংস্কার চায়, অথবা সংস্কার চায় না, নির্বাচন চায়, হুইচ ইজ এ ব্ল্যাটান্ট লাই। আমি আপনাদের সামনে খুব পরিষ্কার করে বলছি যে এটা একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি করা হচ্ছে জনগণের মধ্যে। জনগণের স্বার্থবিরোধী কোনো কিছুই বিএনপি সমর্থন করে না বলেও জানান মির্জা ফখরুল। কেয়ারটেকার গভর্নমেন্ট আমাদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে মহাসড়কে বিপজ্জনক বাঁক, লবণবাহী গাড়ি ও 3 হুইলারের অবাধ চলাচলে বাড়ছে দুর্ঘটনা। যাত্রা নিরাপদ করতে ইন্টারসেকশন ও লেভেল ক্রসিংগুলোকে ব্ল্যাক স্পট হিসেবে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার পরামর্শ পরিবহন ও যোগাযোগ বিশেষজ্ঞদের। আরও জানাচ্ছেন মাসুদুর রহমান। দুর্ঘটনার বড় কারণ হিসেবে ঝুঁকিপূর্ণ বাঁকে বেপরোয়া গতিতে গাড়ি চালানোকে দায়ী করেছে যাত্রী কল্যাণ সমিতি। এই এক লেনের জাতীয় মহাসড়কে দূরপাল্লার বাসের সাথে ইজি বাইক, নসিমন করিমন, মাইক্রোবাস, কার, মাইক্রো একই সাথে পাল্লা দিয়ে চলছে, ফলে এখানে দুর্ঘটনার মাত্রা অনেকটা বেড়ে গেছে। নিরাপদ সড়ক চাই বলছে স্বস্তির ঈদযাত্রা দুর্ঘটনার কারণেই বিপজ্জনক হয়ে উঠেছে। ঈদের আগে সড়কে যথাযথ মনিটরিং থাকলেও ঈদ শুরুর পর সেটির অভাবেই বেড়েছে সড়ক দুর্ঘটনা। যতদিন পর্যন্ত চালক ঠিক না হবে, মালিক না ঠিক হবে এবং যাত্রীরা ঠিক না হবে, ততদিন পর্যন্ত কিন্তু আমাদেরকে পরিশ্রমটা করতে হবে। আমাদের কিন্তু সারাক্ষণে কিন্তু মনিটরিংটা রাখতে হবে। মনিটরিং না রাখলে পরে এই দুর্ঘটনা কিন্তু কমানো যাবে না।
সড়ক পরিবহন ও যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, মহাসড়কে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ ঝুঁকিপূর্ণ বাঁক, ইন্টারসেকশন ও লেভেল ক্রসিং। পাশাপাশি লবণবাহী গাড়ির অনিয়ন্ত্রিত ও থ্রি হুইলারের বেপরোয়া চলাচলকেও দায়ী করেন তারা। সাইন মার্কিং বা বাঁকের প্রশস্ততা করা, ইন্টারসেকশনের ভিশনটাকে ঠিক রাখা, এগুলো করা হয় না। ফলে দেখা যাচ্ছে চালকরা কনফিউজ হয়ে যায় অনেক সময় এবং দুর্ঘটনা ঘটে। স্পিডিংটা নিয়ন্ত্রণ করাটা খুব প্রয়োজন। তারপর হচ্ছে যে লবণবাহী গাড়ি চলাচলের জন্য স্ট্যান্ডার্ড নির্দেশনা, গাইডলাইন তৈরি করা, যাতে কোনোভাবেই স্পিল আউট করতে না পারে পানি, এবং হচ্ছে থ্রি হুইলারগুলোকে আমার রাস্তা থেকে সরাতে হবে। এদের তৃতীয় দিনেও বাঁধ ভাঙা উচ্ছ্বাস, আনন্দে ঈদ উদযাপন করছেন সারা দেশের মানুষ। আজও ছোট্ট সোনামণিদের পদভারে মুখর জাতীয় চিড়িয়াখানা। ফ্যান্টাসি কিংডম ও ড্রিম হলিডে পার্কে নাচে গানে আনন্দে মেতেছেন দর্শনার্থীরা। উৎসবে ইতিহাস ঐতিহ্যকে স্মরণে রাখতে অনেকেই ঠু মারছেন লালবাগ কেল্লায়। ঢাকার বাইরের দর্শনীয় স্থানগুলোতেও উপচে পড়া ভিড়। নাচে গানে উৎসবে মাতোয়ারা গোটা দেশ। ঈদের তৃতীয় দিনেও আনন্দে ভাটা পড়েনি এক চুলো। পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব নিয়ে কেউ চড়ছেন নতুন নতুন রাইডে, কেউ ওয়াটার কিংডমে গা ভাসাচ্ছেন বাদ্য বাজনার তালে তালে। আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম ও নরসিংদীর ড্রিম হলিডে পার্কে সকাল থেকেই ছিল বিনোদন প্রেমীদের উপচে পড়া ভিড়। যান্ত্রিক নগরের ব্যস্ততা পেছনে ফেলে একটু স্বস্তি খোঁজার চেষ্টা। আগে আমার ছেলে মেয়েকে নিয়ে আসতাম, এখন সেই ছেলের বাচ্চাকে আমি নিয়ে আসছি। ফ্যামিলিকে নিয়ে এসেছি, খুব ভালো লাগছে। বেবিদের নিয়ে আসছি, হাজবেন্ডকে নিয়ে আসছি। এদিকে প্রকৃতির সান্নিধ্য পেতে বাবা মায়ের হাত ধরে চিড়িয়াখানায় আসেন ছোট্ট সোনামণিরা। বানর, বাঘ, উটপাখি, হাতি সহ নানা পশু পাখি দেখে শিশু কিশোরদের চোখে মুখে উচ্ছ্বাস। টাইগার দেখতে আসছি, এখানে কত বাঘ, কত হরিণ। বাচ্চারা সবসময় দেখতে চায়, নিয়ে আসতে হবে। ঈদের আনন্দ মানেই তো বাচ্চাদের সাথে এরকম ঘোরা। বিনোদন কেন্দ্র ছাড়াও পরিবার পরিজন নিয়ে ঐতিহাসিক স্থানগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা। রাজধানীবাসীর অনেকেই ঢু মারছেন লালবাগ কেল্লায়। ঢাকার বাইরে দর্শনীয় স্থানগুলোতেও একই চিত্র। ঈদের লম্বা ছুটি থাকায় পর্যটকের ঢল নেমেছে পাহাড়কন্যা বান্দরবানে। আর প্রকৃতিকন্যা সিলেটের সৌন্দর্যেও মুগ্ধ দর্শনার্থীরা। এখানে এর আগে আসা হয় নাই, তো দেখা গেল যে এখানে আসি। সব সময় তার সময় হয় না হাজবেন্ডকে নিয়ে, বাচ্চাকে নিয়ে ঘোরার। দেশবাসীর ঈদ আনন্দে নিরাপত্তা নিশ্চিতে পর্যটন এলাকায় সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ। এই মুহূর্তে আশুলিয়ায় ফ্যান্টাসি কিংডমে মুজাফফর হোসেন জয় এবং রাঙামাটির ঝুলন্ত সেতু থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হেফাজত সবুজ। শুরুতে যাচ্ছে মুজাফফর হোসেন জয়ের কাছে। জয়, আমি এই মুহূর্তে রয়েছে বিনোদন নগরী খ্যাত সাভারের ফ্যান্টাসি কিংডমের ওয়াটার কিংডম নামক খ্যাত ইয়াটি রয়েছে, ওয়েবটি রয়েছে সেখানে। এখানে কিন্তু আনন্দ পিপাসুদের ভিড়ে কিন্তু ইতিমধ্যে জমজমাট হয়েছে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম সহ এই অঞ্চলে যার যতগুলো রাইডস আছে সব রাইডস কিন্তু বিনোদন পিপাসুদের ভিড়ে কিন্তু মুখর হয়ে উঠেছে। দেখতে পাচ্ছেন যে তরুণ তরুণী সহ পরিবারের সবাই কিন্তু আশুলিয়ার এই ফ্যান্টাসি কিংডমের ওয়াটার ওয়ার্ল্ডে কিন্তু এসে তাদের আনন্দ উপভোগ করছেন। ঈদের আজকে তৃতীয় দিনের সকাল থেকে দেখেছি উপচে পড়া মানুষের ভিড়। এই ভিড়কে কেন্দ্র করে কিন্তু আনন্দ পিপাসুরা কিন্তু দারুণভাবে আনন্দ আমেজে মেতে উঠেছেন। ফ্যান্টাসি কিংডম কর্তৃপক্ষ ইতিমধ্যে জানিয়েছে যে সকাল থেকে কিন্তু আজকে তৃতীয় দিনের মতো কিন্তু উপচে পড়া দর্শকদের ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঈদ কাঠের নগরী ছেড়ে একটু প্রশান্তির আশায় কিন্তু তরুণ তরুণী সহ পরিবারের সবাই কিন্তু এই জলকলিতে মেতে উঠেছে এবং একই সাথে কিন্তু তারা আনন্দ উপভোগ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আশুলিয়া ফ্যান্টাসি কিংডমের এই ওয়াটার কিংডমের যে ওয়াটার ওয়েব আছে, সেই ওয়াটার ওয়েবে কিন্তু ডিজে মিউজিকের তালে তালে কিন্তু দর্শকরা নেচে চলেছে, গেয়ে চলেছে, একই সাথে কিন্তু তারা আনন্দ উপভোগ করছেন। তারা বলছেন যে মূলত তারা এই ঈদের আনন্দটুকু উপভোগ করতে মূলত ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে এসেছেন এই ওয়াটার কিংডমের এই ওয়াটার পোলে। আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াটার পোলে তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সী আনন্দ পিপাসু প্রেমীরা কিন্তু ইতিমধ্যেই তাদের আনন্দ উপভোগ করছেন, একই সাথে কিন্তু জলকেলিতে মেতে উঠেছেন। যদি বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে তাহলে বলতে হয় যে আজকে ঈদের তৃতীয় দিন, এই তৃতীয় দিন উপলক্ষে কিন্তু উপচে পড়া ভিড় আমরা এই ফ্যান্টাসি কিংডম সহ ওয়াটার ওয়ার্ল্ডে দেখতে পাচ্ছি। দর্শকরা বলছেন এবং যারা আগত ঈদ প্রেমী আছেন, যারা আনন্দ পিপাসু প্রেমী আছেন, তারা কিন্তু এই টিকিট কেটে তারপরে কিন্তু এই ওয়াটার ওয়ার্ল্ডে এসেছেন। এই ওয়াটার ওয়ার্ল্ডের মূলত একটি রাইডস এবং অসংখ্য রাইডস রয়েছে, যেখানে অসংখ্য রাইডসে আমরা দেখতে পেয়েছি যে অসংখ্য এই আনন্দ পিপাসু প্রেমীরা কিন্তু চলে এসেছে। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াটার কিংডমে কিন্তু দারুণভাবে ইতিমধ্যে
আনন্দ পিপাসুরা দারুণভাবে আনন্দ করে যাচ্ছেন এবং ঈদের তৃতীয় দিনের মতো এই আনন্দ পিপাসুরা কিন্তু তাদের বিনোদন পিপাসুরা দারুণভাবে উপভোগ করছেন। তো আমরা বিনোদনের আরো খবর জানতে যাব ঢাকা চিড়িয়াখানা, সেখানে আছে আমাদের সহকর্মী কাজল আব্দুল্লাহ। লক্ষাধিক মানুষের সমাগম কিন্তু আজকে চিড়িয়াখানা ঈদের তৃতীয় দিন, সেক্ষেত্রে সকাল থেকে কিন্তু ভিড় জমজমাট ছিল। এখন সেই পরন্ত বিকেল 5:30 প্রায় ছুঁই। সেক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে চিড়িয়াখানায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লোক সমাগম এখনও আগের মতো না হলেও কিন্তু এখনও জমজমাট অবস্থা, এবং এখন যে সমাগম আমরা দেখছি সেটি কিন্তু এখন ফিরতি, অর্থাৎ বাসামুখী, কেউ বাড়িমুখী, যেভাবে যেখান থেকে এসছেন, গাজীপুর থেকে এসছেন, কেউ ঢাকার চতুর্পাশে, টাঙ্গাইল থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে কিন্তু এই ছুটির দিনের যে ঈদ মৌসুমে যে আনন্দঘন মুহূর্ত, সেই আনন্দঘন মুহূর্ত পরিবার পরিজনকে নিয়ে কিন্তু তারা এসছেন। সারাদিন কিন্তু এখানে ছিলেন এই মানুষগুলো, এবং গরমে নাজেহাল হওয়া সত্ত্বেও কিন্তু শিশু কিশোর সব পরিবার পরিজন নিয়ে কিন্তু বেশ উৎসব মুখর পরিবেশ, আনন্দঘন মুহূর্ত তারা এখানে কাটিয়েছেন। এবং এখন ফিরতি পথ, যদিও আমরা দেখছি যে 6টা পর্যন্ত এখানে চিড়িয়াখানার টিকিট দেওয়া হবে, এখনও অনেকেই ঢুকছেন যারা ঢাকার মধ্যে বসবাস করেন কিংবা ঢাকার বিভিন্ন চিড়িয়াখানার আশপাশে থাকেন, তারা কিন্তু এখনও কিন্তু অনেকেই দর্শনার্থী টিকিট কেটে কিন্তু ভিতরে আসছেন, কিন্তু সেটি সংখ্যা খুব কম। তবে 1.5 লক্ষাধিক আজকে যে মানুষের সমাগম, সেটি কিন্তু এখন অনেকটাই ধীরে ধীরে কিন্তু ফাঁকা হতে শুরু করেছে। আমাদের চিড়িয়াখানা কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন যে ঈদের এই কদিন ছুটি সার্বিক ব্যবস্থাপনা তারা এখানে নিয়ে রেখেছেন দর্শনার্থীদের জন্য, যে কোনো যেন সমস্যা যাতে না হয়। তবে আজকে ঈদের তৃতীয় দিনে একটি মোটর, দুইটি পাম্পের একটি মোটর কিন্তু নষ্ট হওয়ার কারণে পানির সংকট হয় দুপুরের দিকে, তবে সেটি আবার কিছুক্ষণ পরে কিন্তু সেটি সংকটটি দূর হয়ে যায়। তো কর্তৃপক্ষ যেটি জানিয়েছে সেটি হচ্ছে যে ঈদের দিন প্রায় 70,000 লোক সমাগম এখানে কিন্তু এসেছিল, এবং গতকাল কিন্তু 1.5 লক্ষাধিক, অর্থাৎ 1,70,000 লোক কিন্তু এখানে সমাগম হয়েছিল। আজকে প্রায় 1.5 লক্ষাধিক মানুষ, অর্থাৎ এটি প্রায় লক্ষাধিক এরকম ছুঁইছে অবস্থায় কিন্তু এই শনিবার পর্যন্ত যাবে। তো আমার কাছে ঢাকার বিনোদনের, অর্থাৎ চিড়িয়াখানার এই ছিল সবশেষ। চলে যাচ্ছে আরো খবর জানতে রাঙামাটি, সেখানে আছে সহকর্মী হেফাজত সবুজ। চলছে ঈদের আসলে ছুটির তৃতীয় দিন। এই তৃতীয় দিনে এসেও রাঙামাটির যে বিনোদন কেন্দ্রগুলো আছে, প্রত্যেকটি বিনোদন কেন্দ্রে আসলে পর্যটকের উপচে ভরা ভিড়। আপনারা আমার পেছনে আমি একটু দেখানোর চেষ্টা করি যে রাঙামাটির যে আইকন ঝুলন্ত সেতু, আপনারা দেখতে পাচ্ছেন যে ঝুলন্ত সেতুতে এখন পর্যটকের উপচে ভরা ভিড়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসলে পর্যটকরা এখানে ঘুরতে এসেছেন, বিশেষ করে যান্ত্রিক যে জীবন, তারা নগর জীবনে যান্ত্রিকতাকে ভোলার জন্য প্রকৃতির মাঝে তারা এখানে এসেছেন, এসে সময় কাটাচ্ছেন। আমরা কথা বলেছিলাম এখানকার যে বোট মালিক সমিতি আছে তাদের সাথে, তারা এখানে আমাদেরকে যেটা বলেছেন যে রাঙামাটিতে আগত পর্যটকদের অন্যতম আকর্ষণই থাকে কাপ্তাই নীল হ্রদে ঘুরে বেড়ানো। রাঙামাটির বিভিন্ন ঘাট থেকে প্রতিদিনই এখন প্রায় 2 থেকে 250 বোট যে প্রাকৃতিক সৌন্দর্যের যে লীলাভূমি রাঙামাটির সুবলং এবং তার আশপাশের এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। এটা আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সম্প্রতি সবাই জানেন যে সাজেকের একটা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, কিন্তু যে কটেজগুলো রক্ষিত ছিল বা অক্ষত ছিল, সেসব কটেজে আসলে প্রচুর সংখ্যক পর্যটকের আগমন ঘটেছে বলে আমাদেরকে জানিয়েছেন সেখানকার কটেজ মালিক সমিতির যে সভাপতি সুবোধ দেববর্মা। তিনি বলেছেন যে আসলে এখানে প্রচুর পর্যটক এসেছেন এবং তারা সেখানে ঘুরে বেড়াচ্ছেন, এবং তারা যে এর কারণে তারা নতুন করে আবার স্বপ্ন দেখা শুরু করছে যে ক্ষতিগ্রস্ত কটেজগুলোকে তারা আবার পুনরায় সংস্কার করে চালু করতে পারবেন। তাদের যে একটা ভীতি ছিল যে পর্যটক হয়তো নাও আসতে পারে, সেই ভীতিটা তারা কাটিয়েছে, এখন খুব স্বাভাবিক জীবনযাপন করছে। আমি আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, আমরা কথা বলেছিলাম এখানকার যে হোটেল, মোটেল এবং বিভিন্ন কটেজের যে ব্যবসায়ী যারা আছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছে যে প্রত্যেকটি কটেজে আসলে শতভাগ বুকিং রয়েছে। এই বুকিং আরো সামনে পর্যন্ত চলবে বলে জানিয়েছে তারা, শনিবার পর্যন্ত এই বুকিং থাকবে। যে ঈদের লম্বা ছুটিতে রাঙামাটিতে যে পর্যটকের আগমন ঘটছে, এবং এই ছিল আমার কাছে তার সর্বশেষ। ফ্যান্টাসি কিংডম, ঢাকা চিড়িয়াখানা এবং অন্যতম পর্যটন স্পট দেশের রাঙামাটির ঝুলন্ত সেতু। আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন সেই এলাকার ঈদানন্দের খবর। ঈদের তৃতীয় দিনেও প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে নগরবাসী। এছাড়া ব্যক্তিগত কাজ আর ভোগান্তি এড়াতে ঢাকায় ফিরতে শুরু করেছেন অনেকেই। এবার পথে পথে ভোগান্তি কম থাকায় স্বস্তির সুর যাত্রীদের কণ্ঠে।
কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ার হিড়িক। লম্বা লাইনে দাঁড়িয়ে এখনও দেশের বিভিন্ন গন্তব্যে রাজধানী ছাড়ছেন অনেকে। ঈদের আগে অনেকে টিকিট পাননি, আবার অনেকে যাত্রাপথের ঝক্কি ঝামেলা এড়িয়ে বাকি ছুটি উপভোগ করতে গ্রামে ছুটছেন, আবার কেউ যাবেন ঘুরতে। এদিকে ঈদের তৃতীয় দিনে দেশের বিভিন্ন গন্তব্য থেকে সময় মতো কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছেছে ট্রেন, তবে খুব একটা ভিড় দেখা যায়নি। আমি চা বাগানে ঘুরতে যাচ্ছি। আমি স্কুল খোলার আগেই আমি 6 তারিখে চলে আসব। অন্যান্য ঈদের চাইতে অনেক গুণ বেশি লাগতেছে। ঢাকায় কিছু পার্সোনাল কিছু কাজ আছে, এই জন্য চলে আসছি আর কি। চাপের কারণে যাইতে পারিনি আর কি, সেজন্য এখন যাওয়া। একই চিত্র সড়ক পথের যাত্রায়। ছুটি এখনো বাকি থাকায় ফেরার সংখ্যা কম। অন্যদিকে যারা গ্রামে বা কোথাও যাননি তারা ভিড় করছেন বাস কাউন্টারগুলোতে। বাসা চেঞ্জ করছি তো এই জন্য ঈদের আগে যাওয়া হয়নি, এই জন্য বাবা মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি আর কি। সকাল থেকে ব্যবসা অবস্থা ভালো, পরিপূর্ণ। সরকারি সার্ভিস কম নিচ্ছে। সদরঘাট লঞ্চ টার্মিনালেও দেখা গেছে ঈদ যাত্রায় স্বস্তির চিত্র। অনেকে আবার ঈদ শেষে পরিবার নিয়ে সময় কাটাতে আর প্রকৃতির খোঁজে ঢাকার বাইরে ঘুরতে যাচ্ছেন। তবে লঞ্চ কর্তৃপক্ষ বলছেন পর্যাপ্ত যাত্রী পাননি তারা। বউ বাচ্চা নিয়ে শ্বশুর বাড়ি বেড়াতে যাচ্ছি। আমি ঢাকা ফ্যামিলি আছে, নিতে আসছি। 3 তারিখ থেকে আমাদের অফিস খোলা, তো সেই জন্য একটু আগে চলে আসছি জাম এড়ানোর জন্য। সকাল 8:30 পর্যন্ত একটা যাত্রীর চাপ থাকে। দোয়েল পাখি ওরা 3টা জাহাজ ছাড়ে, কর্ণফুলী আছে ওই সময়টায়। লঞ্চ টার্মিনাল সংশ্লিষ্টরা বলছেন ভোর 6টা থেকে 8টা পর্যন্ত যাত্রীর চাপ থাকলেও সকাল 10টার পর ফাঁকা হয়ে যায় সদরঘাট টার্মিনাল। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, ঈদের পরেও মানুষ প্রিয়জনের সান্নিধ্য পেতে ঘরে ফিরছেন, বাড়ি ফিরছেন, এবং যারা আবার অনেকেই ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন কর্মব্যস্ত হওয়ার জন্য কিংবা কর্মব্যস্ততার কারণেই তারা ফিরছেন। এমন একটি ট্রেন আমরা দাঁড়িয়ে থাকতে দেখছি, তিতাস কমিউটার, যেটি আখাউড়া পর্যন্ত যাবে। সেটি হয়তো আর কিছুক্ষণ পরেই ছাড়বে এবং এখানে বেশ কিছু যাত্রী, যদিও খুব একটি ভিড় নেই, তবে মোটামুটি যে আসন রয়েছে সেই আসনেই সব যাত্রী বসেছেন এবং তারা অনেকেই প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করার জন্য ঈদের প্রায় দ্বিতীয় দিন চলছে এবং এই দ্বিতীয় দিনও আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই বাড়ি ফিরছেন, তারা যাচ্ছেন। এবং এই তিতাস কমিউটার ট্রেন আর কিছুক্ষণ পরে এখানে ছাড়বে। কিছুক্ষণ আগে বেশ কিছু ট্রেন ইতিমধ্যে চলে এসেছে। ব্রহ্মপুত্র এক্সপ্রেস সেটি চলে এসেছে দেওয়ানগঞ্জ থেকে ঢাকা দেওয়ানগঞ্জে চলাচল করে। এছাড়া আমরা 11 সিন্ধু ট্রেন রয়েছে, সেই 11 সিন্ধু ট্রেন আমরা দেখতে পাচ্ছি যে কিশোরগঞ্জ থেকে সেটি যাত্রী নিয়ে কিছুক্ষণ আগে এসেছে। অর্থাৎ দুটো ট্রেন এই দুপুর পরে এসেছে এবং এরপরে তিতাস যে কমিউটার সেটি এখন ছেড়ে যাবে। কিছুক্ষণ আগে উত্তরের জনপদ চিলাহাটি এক্সপ্রেস, সেটি একেবারে চিলাহাটি পর্যন্ত যাবে। সেই ট্রেনটি আমরা দেখেছি যে বেশ বলা যায় যাত্রী বোঝাই করে সেটি ফিরেছে। কিছুক্ষণ আগে তিতাস কমিউটার ট্রেনটি আখাউড়া থেকে প্রায় বলা যায় যে অসংখ্য যাত্রী নিয়ে এখানে এসেছে। আমরা দেখেছি যে প্ল্যাটফর্মে ভর্তি যাত্রী ছিল এবং তারা নিজ নিজ যে গন্তব্য সে গন্তব্যে প্ল্যাটফর্ম ছেড়েছেন এবং চলে গেছেন। অর্থাৎ কেউ যাচ্ছেন, কেউ আসছেন কর্মব্যস্ততার কারণে। এভাবেই কিন্তু বলা যায় যে ঈদের যে দ্বিতীয় দিন সেটি আমরা দেখতে পাচ্ছি যে কমলাপুর যে রেল স্টেশন রয়েছে সে কমলাপুর রেল স্টেশনে এসেছে। তদুপরি আমরা জিজ্ঞাসা করেছিলাম যাত্রীদের কাছে, যে আসলে তাদের ঈদ কেমন কাটলো এবং তাদের যে যাত্রা, সেই যাত্রাপথের অভিজ্ঞতাটা বা কেমন। তারা বলছেন যে খুব ভালো তারা ঈদ কাটিয়েছেন এবং জার্নিতেও তাদের যে কোনো ধরনের যে সমস্যা সেটি তারা সম্মুখীন হননি বলে আমাদেরকে তারা জানিয়েছেন। এবং টিকিট কাটা থেকে শুরু করে আবারও কর্মব্যস্ত নগরীতে ফেরা এবং আবারও ঈদের পরে যে কেউ যাচ্ছেন তাদেরও টিকিট কাটার যে বিষয়গুলো রয়েছে সব মিলিয়ে বেশ স্বাচ্ছন্দ্যেই বলা যায় যে সবাই ফিরছেন বলে যাত্রীদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার হাতে সবশেষ। ঈদের তৃতীয় দিনের যাত্রীদের যাওয়া আসার খবর জানছিলাম সহকর্মী তোহা খান তামিমের কাছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় টিকটক করতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে 2 যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। স্থানীয়রা জানায় সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর মগরা রেলওয়ে ব্রিজ এলাকায় পৌঁছায়। এ সময় চলন্ত ট্রেনের ছাদে থাকা কয়েকজন যুবক দাঁড়িয়ে টিকটক করছিলেন।
এক পর্যায়ে রেললাইনের উপর দিয়ে যাওয়া ডিশ লাইনের তারে ধাক্কা খেয়ে ট্রেন থেকে পড়ে যান 4 জন। পরে তাদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে একজনকে এবং ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর অপরজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়। ওদের সাথে আরো 7 জন ছিল, একজন সাথে মারা গেছে, ওরা তারের সাথে প্লেস খেয়ে আর কি পড়ে গেছে। কসবার থেকে পাহাড়িকা নাকি সিলেট যেতে ছিল, সিলেট রাস্তার ভিতরে গঙ্গাসাগর ট্রেনের থেকে পড়ে গেছে, আমরা এটা খবর পাইছি। ওনাদের পেশেন্টের অবস্থা যেরকম বুঝলাম যে ওনারা অতি দ্রুত ঢাকা নেওয়া দরকার, এখানে এটার কাজ আমরা করতে পারতেছি না, তো ব্লিডিং প্রচুর হয়ে গেছে। ভাঙনের 2 দিন পর সাতক্ষীরার আশাশুনিতে শুরু হয়েছে বাঁধ মেরামতের কাজ। সকালে সেনাবাহিনীর সহযোগিতায় জিও টিউন রিং বাঁধের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। এদিকে মিঠা পানির জলাধার তলিয়ে যাওয়ায় তীব্র হচ্ছে সুপেয় পানির সংকট। ফসলের ক্ষেত ও চিংড়ির ঘের তলিয়ে আর্থিক সংকটে পড়েছেন অনেকে। ঘর নেই, রান্নাঘর নেই, ঘর দরজা সব ভেঙে চুরি করে গেছে। আমরা স্কুলে যেতে পারছি না, আমাদের স্কুলের বই খাতা সবকিছু ভিজে গেছে। নেই টানা বর্ষণ বা উজানের ঢল, তবুও হু হু করে ঢুকছে পানি, তলিয়ে গেছে লোকালয়। দুর্ভোগের বোঝা বয়ে বেড়াচ্ছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাসিন্দারা। খোলপেটুয়া নদীর 150 ফুট বাঁধ ভেঙে তলিয়ে গেছে 10টিরও বেশি গ্রাম, ভেসে গেছে চিংড়ির ঘের। কষ্টের ফসলও এখন পানির নিচে। মিঠা পানির জলাধারে নোনা জল মিশে যাওয়ায় তীব্র হচ্ছে সুপেয় পানির সংকট। কোনো ঘরেই জ্বলছে না চুলা, অনাহারে বাসিন্দারা। ঘর বাড়ি কিছুই নেই, আমাকে কোনো আশ্রয় নেই। এই যে প্লাবিত যে জায়গাটা, এখানে সরকারি কোনো খাওয়ার খাদ্য কোনো ব্যবস্থা হয়নি। খাওয়ার সমস্যা, পানির সমস্যা, বাথরুমের সমস্যা। এদিকে ভাঙন ঠেকাতে বুধবার সকালে কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। জিওটিউন রিং বাঁধের নির্মাণ কাজের সহযোগিতায় যুক্ত হয়েছে সেনাবাহিনী। করার কাজ চলতেছে এবং কয়েকটা আমরা ভরছি আর কি। তো আমরা যে ভাটির যে সময়টা পাবো, পুরো ভাটির সময়ে আমরা জিওটিউন করব। গত সোমবার খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে গ্রামে ঢুকে পড়ে পানি। এর আগে প্রথমে বাঁধে ফাটল দেখা দিলে প্রশাসনকে জানানো হয়, তবে এতে কেউ তোয়াক্কা করেননি বলে অভিযোগ স্থানীয়দের। সময় সংবাদ, সাতক্ষীরা। আগুন লাগার পর 2-1 দিন অভিযান, জরিমানা সহ নানা তৎপরতা চালায় কর্তৃপক্ষ, কিন্তু সপ্তাহ না গড়াতেই আবারও আগের দশায় চলে যায় সবকিছু। যদিও দেশে ভবন নির্মাণের সুস্পষ্ট বিধিমালা ও আইন আছে, কিন্তু তার যথাযথ প্রয়োগ নেই। সমস্যা উত্তরণে দ্রুত ফায়ার কোড বাস্তবায়নের পরামর্শ বিশ্লেষকদের। পাশাপাশি তারা বলছেন শুধু দোষী ভবন মালিককেই নয়, দায়িত্বে অবহেলা থাকলে সরকারি কর্মকর্তাকেও শাস্তির আওতায় আনতে হবে। বিস্তারিত আলামিন তুষারের রিপোর্টে। রাজধানী ঢাকায় ভবন নির্মাণের জন্য ন্যূনতম নিয়ম যে মেনে চলা হয় না তার প্রমাণ এমন একে অপরের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা বহুতল ভবন। এটি রাজধানীর নিউ মার্কেট এলাকা। নিয়ম অনুযায়ী আবাসিক ভবনের প্রতি 550 বর্গমিটারে 2টি অগ্নি নির্বাপক যন্ত্র থাকার কথা, কিন্তু এসব কমপ্লেক্সের সিঁড়ির কাছে ছাড়া কোথাও নেই তেমন কিছু। মেন সুইচ যেখানে আছে, এটার চাবি কার কাছে? ইলেকট্রিশিয়ান। যে কেউ চাইলেই যেতে পারবো না। ওই 7 তলার অফিস। আমরা বেশি কথা বলতে গেলে সমস্যা হয়। নেই জাতীয় বিল্ডিং কোড অগ্নি সুরক্ষা সম্পর্কিত বিধানের তোয়াক্কা। রাজধানীর কাকলের 8 তলা এই পুরো ভবনের নিচে দোকান আর উপরের তলাগুলোতে আছে মেডিকেল সেন্টার, সিঁড়ি মাত্র একটি। 6 তলা এই ভবন রাজধানীর মহাখালীতে, মাত্র 2 ফিট জায়গার মধ্য দিয়ে এখান থেকে ভেতরে প্রবেশ করতে হচ্ছে। এখানে একটা মোটরসাইকেল পর্যন্ত পার্কিং করা। এবার আপনাদেরকে আমি যদি সিঁড়িটা দেখাই, সেই একই 2 ফিট চওড়া মাত্র, এবং এই 6 তলা ভবনের পুরোটা জুড়ে আর কোথাও কোনো সিঁড়ি পাইনি। এবার সামনের অংশটা দেখায়, কেচি গেটটা দিয়ে আরও জায়গা কমানো হয়েছে। বাইরে থেকে কিন্তু পুরো ফিটফাট, একেবারে 6 তলা ভবন, উপরে আবাসিক, নিচের পুরো অংশে কিন্তু দোকান, অর্থাৎ বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে। রাজুক এটার অনুমতি কিভাবে দিয়েছে সেটাই আসলে প্রশ্নের বিষয়। এদিকে আইনি জটিলতা আর সীমাবদ্ধতার মধ্যেই 2014 সালে অগ্নি প্রতিরোধ ও নির্বাপন আইনের বিধিমালাও স্থগিত হয়েছে। যে পরিমাণ চাহিদা থাকে মোবাইল কোড করার,
তার সিকিভাগও সম্ভব হয় না। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার আগেই দেশে দ্রুত ফায়ার কোড বাস্তবায়ন করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। দুর্নীতির জন্য আমরা কি ব্যবস্থা করেছি, কাকে সাজা দিয়েছি, এরকম দৃষ্টান্ত কি আমরা দেখাতে পারবো? তিনি আরো বলেন, আইন কিংবা বিধিমালার প্রয়োগ তো বটেই, সবচেয়ে বেশি জরুরি জনমানুষের সচেতনতা বৃদ্ধি। রমজানের আগেই তো আমাদের এই ব্যবস্থাটা করার দরকার ছিল, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ঝাঁপিয়ে পড়া দরকার ছিল যে এটা সেফটিটা ঠিক আছে কিনা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। কাল সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে 10 থেকে 12 এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা এই তথ্য জানান। বলেন, আগামী 24 ঘন্টায় সিলেট, ময়মনসিংহ এলাকায় বৃষ্টি হতে পারে। এই সময়ে অঞ্চলভেদে তাপমাত্রা কিছুটা কমলেও তা আবার বেড়ে যাবে। এদিকে রাজশাহী বিভাগ, দিনাজপুর, সৈয়দপুর, চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে। আগামী 24 ঘন্টায় যে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং সেই সাথে নর্থ ইস্টার্ন পার্ট অর্থাৎ নর্দার্ন পার্ট প্লাস ইস্টার্ন পার্টে সিলেট টিলেট, ময়মনসিংহ এসব এলাকায় বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমাদের গতকালকে তাপপ্রবাহ ছিল রাজশাহী বিভাগ জুড়ে, এছাড়া জেলা ছিল দিনাজপুর, সৈয়দপুর এবং চুয়াডাঙ্গায়। তো এইসব যে এলাকা থেকে যদি বৃষ্টি হয় আজকে, যেহেতু সম্ভাবনা আছে, এসব এলাকার কিছু কিছু জায়গা থেকে তাপপ্রবাহ কিছুটা কমে আসতে পারে। ভিন্ন ধর্মের অনুসারী হলেও ঈদের সময় জাতীয় দলের সঙ্গে দারুণ উপভোগ করেন জাতীয় দলের ব্যাটার লিটন দাস। সবার সঙ্গে খাওয়া দাওয়া করে কাটে ঈদের দিন, তবে বেশি মিস করেন ঈদের দিনের দিনাজপুরে বন্ধুদের সঙ্গে আড্ডা। দেশের বাইরে যখন ঈদ হয়, মানে আপনার টিমমেটদের অবস্থা কেমন থাকে? মুসলিম ধর্মের একটা ফেস্টিভ্যাল, তো আমার মনে হয় যে আমি যখন থাকি টিমের সাথে বাইরে, আমি কখনোই ফিল করি না কারণ যে আমি বাইরের বা কোনো কিছু, কারণ ওই টাইমটাতে ইফতার যদি কখনো হয়, একসাথে ইফতার করে আমি ইনভাইটেড থাকি। এবং ঈদের দিন যে কোনো প্রোগ্রাম, লাইক আপনাদের নামাজের পরে একটা আয়োজন থাকে খাওয়া দাওয়ার, ওখানেও আমি ইনভাইট থাকি, তো আমি ওইটা অনেক এনজয় করি। বন্ধু বান্ধবদের সাথে আড্ডা তো হয়ই, হ্যাঁ, তো ওই সময়টা আসলে কীভাবে কাটে? আসলে অনেক ঈদই মনে হয় আমরা বাংলাদেশ টিম বাইরে করেছি। আর আগেকার যদি কথা বলি, যখন আমি দিনাজপুরে থাকতাম, ম্যাক্সিমাম ফ্রেন্ডরা মিলে এই রোজার টাইমটাতে আমরা অনেক এনজয় করতাম, বিকজ সবাই রোজা রাখতো, আমি তো রাখতাম না, বাট আমি ওই টাইমটাতে যাই ইফতার করতাম একসাথে সব ফ্রেন্ডরা মিলে। ওটা একটা ভালো একটা মেমোরি ছিল। যেহেতু এখন দিনাজপুরে খুব কম যাওয়া হয়, ঈদে আসলে ঢাকায় থাকা ছাড়া কোনো অপশন নেই। আর যেহেতু লাস্ট অনেকগুলো ঈদই আমরা বাইরে করেছি, কারণ খেলা থাকে অনেক সময়। তো যদি দেশে থাকি তাহলে অবশ্যই দিনাজপুরে যাই ফ্রেন্ডের সাথে, কারণ ফ্রেন্ডরা ঈদের দিন অনেক ঘোরাঘুরি করে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সব জল্পনা কল্পনার অবসান, বিমস্টেকের সাইডলাইন বৈঠকে বসছেন ডক্টর ইউনূস। নরেন্দ্র মোদি ব্যাংকক সম্মেলনে বাণিজ্যের নতুন দ্বার খোলার আশা বিশেষ প্রতিনিধির। এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে কোনো জঙ্গিবাদের উত্থান হয়নি, রুখে দেওয়ার হুঁশিয়ারি দুই উপদেষ্টার। দেশকে কলঙ্কিত করার চেষ্টায় পরাজিত শক্তি, বলছে বিএনপি। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।